রাত ৮টার দিকে অথৈর মনে হলো কেউ একজন তার কাঁধে হাত রাখল। অথৈ পেছনে ফিরে তাকাতেই জড়িয়ে ধরে বলল, অথৈ, আম্মু তুমি? অথৈর আম্মু: হ্যাঁ আমি মা। দেখি কি হয়েছে, মুখটা এত মলিন লাগছে কেন? আমার মেয়েকে তো এমন একটুও মানায় না। অথৈ: কিছু হয়নি আমার। আম্মু তুমি কখন এসেছো? আর আবির আসেনি? আবির: আপি আমি এসেছি বলেই অথৈকে জড়িয়ে ধরল। আপি তুই কেমন আছিস? অথৈ: আমি ভালো আছি ভাই, তুই কেমন আছিস? আবির: ভালো আপি। আপি আমি তোকে খুব মিস করেছি। অথৈ: আমিও ভাই তোকে খুব মিস করি। অথৈর আম্মু: আবির তুই নিচে যা, আমি আবির সাথে কথা আছে। আবির: ঠিক আছে আম্মু বলেই চলে গেল। অথৈ: আম্মু তোমার মনে আছে আজ আমার বার্থ? অথৈর আম্মু: আজ তো সোমবার। অথৈ: আম্মু তুমিও ভুলে গেছো আজ আমার বার্থডে? সবাই ভুলে গেছে, কেউ আমাকে ভালোবাসে না। অথৈর আম্মু: কি হলো, কথা বলছিস না কেন? অথৈ: আম্মু তোমরা কেন এসেছো বলো তো? অথৈর আম্মু: জামাইকে দেখতে। কেন? অথৈ: তাহলে তোমার জামাইকে দেখো, এখানে বসে আছো কেন? অথৈর আম্মু: দেখবো, আগে তুই ওঠ। কি করে রেখেছিস মুখটা? ওঠ, ফ্রেশ হ। ওঠ ওঠ বলছে। অথৈ উঠছে বলে উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। অথৈর আম্মু: এখানে বস। এই নে, এই ড্রেসটা পরে নে। অথৈ: পরব না। অথৈর আম্মু: এত কষ্ট করে ড্রেস আনলো আর তুই পরবি না? আমার মেয়েটা কি যে হলো, যে নাকি নতুন ড্রেস পেলে না করেনি, সে আজ ড্রেস পরবে না? ঠিক আছে, ড্রেসটা দোকানে ফেরত দিয়ে আসবো। অথৈ: ফেরত দেওয়া লাগবে না, আমি পরছি। তাছাড়া যেটা একবার কেনা হয় সেটা ফেরত দিতে নেই বলেই ড্রেসটা পরল। অথৈর আম্মু: এবার এখানে বস বলেই অথৈকে খাটের উপর বসিয়ে দিল। তারপর হালকাভাবে সাজিয়ে দিল। বাহ কি সুন্দর লাগছে বলেই কানের নিচে কাজল দিয়ে টিপ পরিয়ে দিল, নজর যেন না লাগে। এবার চল আমার সাথে নিচে। অথৈ: না আম্মু, আমি নিচে যাব না। অথৈর আম্মু: চল চল বলছি বলেই নিচে নিয়ে গেল। অথৈ: আম্মু নিচে এত অন্ধকার কেন? কিছুই দেখা যাচ্ছে না, আমি লাইট জ্বালিয়ে দিয়ে আসছি বলেই পুরো বাড়ি লাইট জ্বলে উঠল। আর সবাই একসাথে বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে অথৈ। অথৈ: তার মানে তোমরা কেউ আমার বার্থডে ভুলোনি? মামুনি: না মা, কেউ ভুলিনি, তোমার আজ সারপ্রাইজ দেওয়ার জন্য। অথৈ: থ্যাংক ইউ মামুনি। দিশা: থ্যাংক ইউটা আমাদের নয়, যে এটার আয়োজন করেছে তাকে থ্যাংক ইউ দাও। অথৈ: কে করেছে? দিশা: কে আবার? আমার একমাত্র ভাই আর তোমার বর। অথৈ: তাই বুঝি? তা উনি কোথায়? ওনাকে তো দেখছি না। মামুনি: ঠিক তো, পরশকে কোথাও দেখছি না কেন? একটু আগেই আমাদের সাথে ছিল। দিশা: অথৈ তুমি বরং কেকটা কাটো, ভাইয়া হয়তো কাজ পড়ে গেছে। তুমি কেক কাটো। অথৈ: কিন্তু। মামুনি: দিশা ঠিক বলেছে, তুমি কেক কাটো। অথৈ: ঠিক আছে বলেই কেকটা কাটলো, তারপর সবাইকে খাইয়ে দিল। হঠাৎ করে অথৈ ফোনে একটা SMS আসতেই অথৈ বলল, মামুনি, আম্মু আমি আসছি বলেই বাড়ির বাইরে চলে আসলো। এখানে তো আসতে বলল, কিন্তু এখানে তো কেউ নেই। বলতেই আবার একটা SMS আসলো, সামনের দিকে হাঁটতে থাকো। ইস, অনেকটা হাঁটলাম, কিন্তু উনি কই? বলতেই কেউ একজন পেছন থেকে অথৈর চোখটা বেঁধে দিল। কে চোখ বাঁধল? দেখুন, ভালো হবে না বলছি, আমি কিন্তু আপনার মাথা ফাটিয়ে দিব। চোখ খোল বলছি। আরে কোথায় নিয়ে যাচ্ছে? চোখ খোলো বলতে পেছন থেকে চোখ খুলে দিল। ইস, চোখটা ব্যথা। ওয়াও কি সুন্দর, চারদিকে কত আলো, লাল নীল বেগুনি অনেক ধরনের আলো জ্বলছে নিভছে।
বলেই অথই চারদিকে ঘুরে ঘুরে দেখছিল। পরশ, পছন্দ হয়েছে? অথই, হ্যাঁ, থ্যাংক ইউ। বলতেই পেছন থেকে অনেকগুলো পথশিশু বলে উঠল, শুভ জন্মদিন আপু। তোমরা? পরশ, ওরা তোমার জন্মদিন পালন করতে এসেছে। অথই, এসো এসো, আমার কাছে এসো। বলেই অথই ওদেরকে জড়িয়ে ধরল। তারপর কেক কেটে সবাইকে খাইয়ে দিল। এক টুকরো কেক হাতে নিয়ে পরশের কাছে এসে বলল, আগে গিফট দেন, তারপর কেক দিব। পরশ, গিফট? এ তো কিছু করলাম, তারপরও গিফট? গিফট, এই নাও। বলেই একটা বক্স দিল। অথই, গিফট, থ্যাংক ইউ বলেই বক্সটা খুলতে লাগলো। বক্স তো খালি। পরশ, দেখি, তাই তো দেখছি। আমার মনে হয় দোকানদার গিফটটা ভরতে ভুলে গেছে। বলে মুচকি হাসলো। অথই, দূর বলেই মন খারাপ করলো। আচ্ছা, আপনি আমার সাথে মজা করছেন না তো? পরশ, মজা মোটেই না, তোমার সাথে মজা করব না। না না, অনেক রাত হয়েছে, এবার চলো বাড়ি যাই। বলেই দুজন বাড়ি চলে আসলো। সকালে অথই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামতেই বাড়ির কলিং বেল বাজলো। এ তো সকালে কে আসলো? বলেই দরজা খুলে দেখলো কেউ নেই। তাহলে বেল বাজালো কে? বলতেই সামনের দিকে চোখ পড়তেই অথর মুখে হাসি ফুটলো। সাইকেল আমার? বলেই সাইকেলের কাছে যেতেই দেখলো সাইকেলের সাথে একটা চিরকুট। চিরকুটে লেখা, গত রাতে গিফটটা আজকে দিলাম। উনি দিয়েছে? বলেই দৌড়ে গিয়ে রুমে এসে পরশকে বলল, উঠুন উঠুন। পরশ, আরে অথই প্লিজ ডিস্টার্ব করো না। অথই, উঠুন না। পরশ, কি হয়েছে? অথই, থ্যাংক ইউ গিফটের জন্য। পরশ, পছন্দ হয়েছে? অথই, অনেক পছন্দ হয়েছে। আমি কতবার আব্বুকে বলেছি সাইকেল কিনে দিতে, কিন্তু আব্বু খালি বলেছে সাইকেল চালাতে গেলে নাকি হাঁটু কেটে যাবে, এটা ওটা কত কি, কিন্তু আজ আমি সাইকেল চালাবো। বলেই রুমের ভেতরে আনন্দে নাচতে লাগলো। পরশ, পাগলি মেয়ে একটা। এভাবে অথই আর পরশ কথা বলা, ঘুরতে যাওয়া, হাসি মজা করতে করতে 1.5 মাস কেটে গেল। এই 1.5 মাসে অথৈর মনে পরশের জন্য ভালোবাসা বাধা বেঁধেছে। অথই পরশকে ভালোবাসে। পরশের কথা বলা, হাসা যেন অথইকে পাগল করে দেয়। অপরদিকে পরশ অথৈর সাথে অনেকটা ফ্রি হয়ে গেছে। অথৈর প্রতি জ্বালানো সহ্য করতে করতে পরশের আর কিছু মনে হয় না। এভাবে 1.5 মাস পার হয়ে গেল। অথই, দিশা, দিশা আপু, আমি প্রেমে পড়েছি। আমার পচা কুমড়োর প্রেমে পড়েছি। দিশা, এতদিন তাহলে বুঝতে পেরেছ যে তুই ভাইয়াকে ভালোবাসিস? অথই, হ্যাঁ দিশা আপু, খুব ভালোবাসি। কিন্তু উনি কি আমাকে ভালোবাসেন না? কখনো বাসবেন? উনি তো ওনার মিষ্টিকেই ভালোবাসে, খুব ভালোবাসে। বলতেই চোখের কোণায় পানি জমে উঠল। দিশা, আমি জানি ভাইয়া মিষ্টি ভাবিকে ভালোবাসে। ভাইয়া এক মুহূর্তের জন্য মিষ্টি ভাবিকে ভুলতে পারে না। কিন্তু দেখবি, এক সময় ভাইয়া তোকেও ভালোবাসবে। হয়তো মিষ্টি ভাবির মতো এতটা ভালোবাসতে পারবে না, কিন্তু তোকে ভালোবাসবে, দেখিস। অথই, বাসবে তো? দিশা, বাসবে। আমি আসি রে, স্যার আমার জন্য অপেক্ষা করছে। আর তুই রেডি হয়ে কলেজে যাই, ভাইয়া অনেক আগে অফিসে চলে গেছে। আমি আসি। বলেই দিশা চলে গেল। অথই, জানো মিষ্টি আপু, তোমার প্রতি আমার খুব হিংসা হয়, খুব হিংসা হয়। তোমার প্রতি ওনার ভালোবাসা দেখে হিংসা হয়। তোমার চলে যাওয়ার 2 বছর পার হয়ে গেছে, অনেক কিছু বদলে গেছে। শুধু বদলায়নি তোমার প্রতি ওনার ভালোবাসা, একটুও বদলায়নি। উনি আগে যেমন তোমাকে ভালোবেসেছে, এখনও তেমনটাই ভালোবাসে। বিশ্বাস করো, আমি তোমার ভালোবাসায় ভাগ বসাতে চাই না, শুধু চাই উনি একটু আমাকে ভালোবাসুক। মিষ্টির ছবির সামনে দাঁড়িয়ে বলল, এই দেখো, তোমার সাথে কথা বলতে বলতে আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। বলে রেডি হয়ে ভার্সিটিতে চলে গেল। ভার্সিটির ক্লাস শেষ করে ক্লাসরুম থেকে বের হয়ে নিচে নামতেই অথই বলল, আপনি? অথই, আপনি? রাফান, হ্যাঁ আমি, লালপরি।
অথই, আপনি এখানে কেন? আর আমার পথ আটকালেন কেন? রাফান, তোমার কথা আছে। লালপুরি, অথই, আপনার সাথে আমার কোনো কথা নেই। রাগে লুকে, রাফান, তোমার না কথা থাকলেও থাকতে পারে, কিন্তু আমার আছে। অথই, পথ ছাড়ুন, আমি বাড়ি যাব। রাফান, বাড়ি যাবে? তবে আমার কথা শোনার পর। রিয়া, অথই তুই? অথই, আমি কোনো কথা শুনবো না। চল রিয়া, বলে সামনের দিকে পা বাড়াতে অতর হাতটা চেপে ধরলো রাফান। রাফান, আমার কথা না শুনো, তুমি এখান থেকে এক পাও যেতে পারবে না। লালপুরি, অথই, হাত ছাড়ুন বলছি। রাফান, ছাড়ার জন্য হাতটা ধরিনি। অথই, হাত ছাড়ুন, না হলে কিন্তু। রাফান, ছাড়বো না, কি করবে তুমি? বলতে অথই রাফানের গালে ঠাস করে একটা থাপ্পড় দিল। অথই, চল রিয়া, বলেই সামনের দিকে হাঁটতে লাগলো। হঠাৎ পেছন থেকে আবার হাতটা চেপে ধরলো রাফান। রাফান, বলছি না, আমি না চাইলে তুমি এখান থেকে এক পাও যেতে পারবে না। অথই, আপনার দেখছি একটা থাপ্পড়ে কিছু হয়নি। বলি অথই আরেকটা থাপ্পড় দেওয়ার জন্য হাত তুলতে রাফান হাতটা চেপে ধরে বলল, রাফান, এই লালপরি, কী ভাবো নিজেকে? তোমার ধারণা নেই এই রাফান চৌধুরীর সাথে ঘোরার জন্য কত মেয়ে পেছনে লেগেছে, কিন্তু রাফান চৌধুরী কাউকে পাত্তা দেয়নি। প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেদিন তোমাকে আমার ভালো লেগেছিল। আড়াল থেকে তোমাকে রোজ দেখি। তুমি ভার্সিটিতে না আসলে তোমায় এক পলক দেখার নেওয়ার জন্য তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকি, তোমার জন্য গিফট পাঠাই। অথই, ছাড়ুন বলছি, আমি কিন্তু চিৎকার করব। রাফান, চিৎকার করবে করো, তোমার চিৎকারে কেউ আসবে না। আর এই ভার্সিটিতে কারো সাহস নেই আমার উপরে কথা বলা। তুমি আমাকে থাপ্পড় মেরেছো না? আমাকে সবার সামনে অপমান করেছো না? এই রাফান চৌধুরীকে অপমান করেছো, এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। লালপুরি, তুমি এতদিন আমার ভালো মানুষই দেখেছো, আজ দেখবে রাফান চৌধুরী কতটা খারাপ। আজ তোমাকে এমন অপমান করব না, তুমি কারো কাছে মুখ দেখাতে পারবে না। চলো। অথই, আমি যাব না, বাঁচান আমাকে, এই শয়তানটা আমাকে ধরে নিয়ে যাচ্ছে, প্লিজ বাঁচান। রিয়া, আমাকে বাঁচা, ছাড় বলছি, ছাড়। রিয়া, অথইকে ছেড়ে দিন, ছেড়ে দিন। রাফান, এই মেয়ে, নিজের ভালো চাও তো এখান থেকে চলে যাও। অথই, না রিয়া, তুই যাবি না, ছাড় আমাকে। বলে রাফানের হাতে কামড় বসিয়ে দিল অথই। রাফান হাত ছেড়ে দিয়ে আবার অথর হাতটা চেপে ধরলো। চলো বলছি, চলো। অথই, ছাড়ুন বলছি। বলে আরও জোরে কাঁদতে লাগলো। আশেপাশে সবাই তাকিয়ে দেখছিল, কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে আসলো না। রাফান অথই ভার্সিটির 3য় তলায় নিয়ে গেল। রিয়া অথই বলে নিচে বসে পড়ল। কে বাঁচাবে অথইকে? বলে রিয়া চোখ পড়ল অথইর ব্যাগের উপর। ওটা তো অথইর ব্যাগ, ও ব্যাগে ফোন আছে, ওর বরকে ফোন করলে হবে। বলে ব্যাগটা তুলে ব্যাগ থেকে ফোনটা বের করলো। কী যেন নাম দিয়ে ছেপ করা, হ্যাঁ মনে পড়েছে, পচা কুমড়ো। বলে ফোন থেকে নাম্বার বের করে কল দিল। পরশ, আসলাম সাহেব, আপনি ল্যাপটপটা চালু করুন। আসলাম সাহেব, জি স্যার। বলে ল্যাপটপ চালু করলো। রিয়া, কি ব্যাপার, উনি ফোন ধরছে না কেন? বলেই আবার কল দিল। পরশ, দূর। বলে ফোনটা কেটে দিল। রিয়া, ফোনটা কেটে দিচ্ছে কেন? ভাইয়া প্লিজ ফোনটা ধরুন না, না হলে যে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। বলেই আবার কল দিল। আসলাম সাহেব, স্যার এতবার ফোন বাজছে, একবার ধরে কথা বলুন, দরকারি কিছু হতে পারে। পরশ, ওকে। ফোনটা রিসিভ করে বলল, অথই আমি একটা দরকারি ফাইল নিয়ে ব্যস্ত আছি, কেন ফোন দিয়ে ডিস্টার্ব করছো? রাগী গলায়। রিয়া, ভাইয়া আমি অথই না, রিয়া। ভাইয়া প্লিজ আপনি একবার ভার্সিটিতে আসুন। পরশ, ভার্সিটিতে আসবো মানে কি? কি হয়েছে? আর অথই বা কোথায়? রিয়া, ভাইয়া অনেক বড় সর্বনাশ হতে চলছে, আপনি যত তাড়াতাড়ি সম্ভব আসুন। বলে ফোনটা কেটে দিল। পরশ, আসলাম সাহেব,
আপনি অফিস দেখুন, আমি আসছি। বলেই পরশ অফিস থেকে বের হয়ে গাড়িতে বসে চালাতে শুরু করলো। আসলাম সাহেব, স্যার এইভাবে চলে গেল কেন? অথৈ মায়ের কিছু হয়নি তো? রাফান, চিৎকার করো আরও জোরে, জোরে জোরে চিৎকার করো। তোমার চিৎকার শুধু দেওয়ালগুলো শুনবে, আর কেউ শুনবে না। বলেই অথৈ দিকে আগাতে লাগলো। অথৈ, আমার দিকে আসবেন না কিন্তু, আর এক পা এগোবেন না বলছি। বলেই কাঁদতে লাগলো। রাফান, আরে লালপরি, তুমি এত কেঁদো না, তোমার চোখের কাজলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কেঁদো না তুমি, কাঁদলে আমার কষ্ট হয়। বলেই অথৈর খুব কাছে চলে আসলো। অথৈ, হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো, আল্লাহ সাহায্য করো। বলেই চোখ বন্ধ করে ফেললো। রাফান, ইস, কেঁদে কী করেছে দেখো। বলেই হাসতে লাগলো। অথৈ, পচা কুমড়ো আপনি কোথায়? ওরা আমাকে। বলেই চোখ বেয়ে অঝরে পানি পড়তে লাগলো। পচা কুমড়ো, বাঁচান আমাকে এই শয়তানটার হাত থেকে। হে আল্লাহ, তুমি আমাকে বাঁচাও। বলেই রাফান অথৈর ওনারটা হাত দিয়ে টেনে ফেলে দিল। বাঁচান আমাকে, বাঁচান। চোখ বন্ধ করে বলল রাফান। রাফান, দেখ দেখ তোরা, লালপরি, এই লালপরি। বলেই অথৈর দিকে হাত বাড়াতে কেউ একজন এসে রাফানকে ঠাস করে একটা থাপ্পড় মারল। রাফান, তুমি? পরশ, হ্যাঁ, আমি মিস্টার রাফান চৌধুরী। অথৈ, পচা কুমড়ো আপনি? চোখ খুলে বলল, পচা কুমড়ো, আপনি এসেছেন। বলেই পরশকে জড়িয়ে ধরল আর কাঁদতে লাগলো। পরশ, অথৈ, অথৈ, আমি এসে গেছি, তোমার কিছু হবে না। তোর সাহস হয় কী করে ওর গায়ে হাত দেওয়ার? বলেই আবার রাফানকে থাপ্পড় মারল। অথৈ, মারো ওকে, ও আমার সাথে বাজে ব্যবহার করেছে। রাফান, পরশ ভাই। পরশ, চুপ, একদম চুপ। তোর মুখে আমি ভাই শব্দ শুনতে চাই না। বলেই আবার থাপ্পড় মারল। রাফান, ভাই, এই মেয়ে কে হয় তোমার? পরশ, এই মেয়েটা নয়, ভাবি বল, ও আমার ওয়াইফ। বলেই আবার মারল। রাফান, ভাই, আমার ভুল হয়ে গেছে, আর কখনো অথৈ না ভাবির দিকে চোখ তুলো তাকাবো না। পরশ, অফিসাররা এসেছেন, এই নিন অপরাধী, ও আমার ওয়াইফের সাথে বাজে ব্যবহার করেছে। পুলিশ অফিসার, এই ওকে নিয়ে যাও। পরশ, তুই আমার খালাতো ভাই বলে তোকে পুলিশে দিলাম না, না হলে তো আমাকে চিনিস। নিয়ে যান। পুলিশ অফিসার, চলো বলে চলে গেল। পরশ, অথৈ, চলো আমরা বাড়ি ফিরে যাই, আর আজ থেকে কেউ তোমার সাথে বাজে ব্যবহার করবে না। বলে অথৈকে নিয়ে বাড়ি চলে আসলো। বাড়িতে এসে পরশ আম্মু আর দিশাকে সবটা খুলে বলল। তারপর আম্মু আর দিশা মিলে অথৈকে সান্ত্বনা দিয়ে অথৈকে ঘুম পাড়িয়ে দিল। রাত 12টা। অথৈ, আমাকে ছাড়ুন বলছি, ছাড়ুন আমাকে, ঘুমের মধ্যে বলতে লাগলো। পরশ, অথৈ, এই অথৈ, কী বলছো তুমি? অথৈ, ছাড়ুন বলছি। বলেই চিৎকার দিয়ে উঠল। পরশ, অথৈ, চোখ খুলে দেখো, এখানে কেউ নেই। অথৈ, ওরা আমাকে। পরশ, ওরা তোমাকে কিছু করবে না, তুমি এখন বাড়িতে। বলেই অথৈকে জড়িয়ে ধরল। অথৈ, চোখ খোলো অথৈ। অথৈ, ওরা। চোখ খুলে বলল। পরশ, ওরা নেই, তুমি স্বপ্ন দেখছিলে, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমাও। বলেই অথৈকে শুয়ে দিল। অথৈ শুয়ে যাবে এমন সময় বমি করতে লাগলো। অথৈ, তুমি বমি করছো কেন? কি হয়েছে? শরীর খারাপ করছে অথৈ? অথৈ, আমি আসছি। বলে ওয়াশরুমে চলে গেল। কিছু সময় ওয়াশরুম থেকে বের হয়ে আসতেই পরশ বলল, পরশ, অথৈ, ঠিক আছো তো? তোমার বমি হচ্ছে কেন? নিশ্চয়ই সারাদিন তেমন কিছু খাওনি। না, তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। অথৈ, পচা কুমড়ো, আমি ঠিক আছি, আমি আর কোনো খাবার এখন খাবো না, আমি এখন ঘুমাবো। বলেই শুয়ে পড়ল। পরশ অথৈর মাথায় হাত বুলাতে বুলাতে নিজেও অথৈর পাশে ঘুমিয়ে পড়ল। সকালে